আমি দুজনকেই একই প্রশ্ন করতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। শেষ প্রশ্ন আপনাদের দুজনকেই, সেটা হচ্ছে যে এই যে এমপি আনোয়ারুল আজিম আনার, আপনারা সবাই জানেন যে এতদিন উনি ভালো লোক ছিলেন না, কিন্তু হত্যাকাণ্ডের বিবরণ শুনলে মনে আসলে কষ্ট লাগে যে আমার শত্রু যত খারাপই হোক না কেন, বা বা যদি আমার শত্রুও হয়, আমি চাইবো না যে আল্লাহ পাক তাকে এইভাবে মৃত্যু করাক। একদম মানে দিল্লি থেকে কসাই এনে কসাই দিয়ে একদম কিমা বানিয়ে এই এত কিছু, এবং সবচেয়ে বড় কথা ক্রাইম পার্টনাররা পর্যন্ত ক্রাইম পার্টনাররাই এই কাজটা করেছে, যেটা আমি তার আগের দিন জনাব নুরুজ্জামানের সাথে টকশো করেছিলাম এবং উনিও এটাই বলেছেন, যদিও উনি তখন জানতেন না, আমিও জানতাম না, কিন্তু ওই সময় বলেছিলেন যে এটা হতে পারে, হয় ক্রাইম পার্টনাররা তাকে মেরে ফেলেছে অথবা তাকে কোনো একটা জায়গায় আটকে রেখেছে। তারপরের দিনই আমরা হয়তো শুনলাম এই। নুরুজ্জামান জামান ভাই, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে এটা আসলে অন্যান্য আওয়ামী লীগের এমপিদের জন্য কতটুকু শিক্ষণীয়, যে ক্রাইম করতে 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 আসলে লোভে পাপে মৃত্যু পর্যন্ত হয়ে যায়, এটা কতটুকু শিক্ষণীয়তা আছে তাদের? ধন্যবাদ। প্রথমে আমি অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমার সব আলোচকের। দেখুন, একটা কথা আছে যে ইংরেজিতে, যে স্মল ক্রাইম এসকেলেট ফর দ্য বিগার ক্রাইম। যখন একজন অপরাধী খুব ছোট একটা ক্রাইম করে, তখন সে কিন্তু যখন পার পেয়ে যাবে, ছোট ক্রাইমকে হয়তো অনেক সময় আইন প্রয়োগকারী সংস্থা বলেন বা সমাজ সংস্কৃতি সভ্যতা বলেন খুব একটা গুরুত্ব দেবে না। তখন সমাজ তার এই ছোট ক্রাইমকে গুরুত্ব না দিলেও তার মনের মধ্যে কিন্তু এক ধরনের কনফিডেন্স চলে আসে। তখন সে এর চেয়ে বড় ক্রাইমটা করার চেষ্টা করে, তারপরে আরেকটু বড় জায়গায় যায়, এরপরে আরেকটু বড় জায়গায় যায়। ব্যাপারটা অনেকটা ঘুষের মতোই, ঘুষ খাওয়ার মতো সমাজে, আমাদের সমাজে। এই আনোয়ারুল আজিমকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা কোনোভাবেই কোনো সভ্য সমাজই সেটা সমর্থন করে না। কারণ একজন অপরাধীরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এখন তার ব্যাপারে যে লোহমর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা আপনারা জেনেছেন, সেটা আমি আর বলে সময় নষ্ট করবো না, জেনে গেছেন অলরেডি। আজকে যেটা দেখলাম যে আমাদের ডিবির হারুন সাহেব সেখানে গিয়েছেন। আমার এখানে কয়েকটা প্রশ্ন খুঁজতে ইচ্ছে করছে। যেখানে কলকাতার পুলিশ তারা ওইখানে অন গ্রাউন্ডে কাজ করছে, তারা এই হত্যাকাণ্ডের পর দেহাবশেষ কোথায় নিয়ে ফেলেছে সেখান থেকে উদ্ধার করতে পারেনি। এমনকি যে খসাই আপনার মনে করেন সেই কাজটা করেছে, যে বলেছে সে ৮০ টুকরা করা হবে এবং মাংসটা শরীর থেকে আলাদা করা হয়েছে, কিছু মাংসে হলুদ দেওয়া হয়েছে ডিবির হারুন সাহেবের ভাষ্য মতে, এবং তা পলিথিনে ব্যাগে, এবং যে ব্যাগ নিয়ে তারা যে যাচ্ছে সিসিটিভি ফুটেজ আমরা দেখলাম, এবং পাশে দিয়ে যে একটা নদী বা এটাকে খাল বলেন, যেভাবেই বলেন না কেন, ওইখানে নিয়ে ফেলা হয়েছে আমরা দেখলাম। ওই কসাইকে নিয়ে যাওয়া হয়েছে, সে বলেছে যে ওই জায়গায় ফেলে দিচ্ছে। এখন হয়তো বা স্রোতের কারণে ওইখান থেকে ব্যাগগুলো সরে গেছে, এটাও হতে পারে। যদি ওই ব্যাগে যখন তারা মাংসটা ফেলেছে, যদি ওই মাংসের মধ্যে যদি কোনো পাথরের টুকরা এর সাথে দেওয়া না হয় বা ভারী বস্তু দেওয়া না হয়, তাহলে সেটা খুব স্বাভাবিক স্রোতের সাথে চলে যাবে, তাই না? এখন এইটা তো করার কথা না, তারা তো চাইবে এটা যেখানে ফেলছি ওইখান থেকে চলে যাক। এখন ওই জায়গায় কলকাতার সিআইডি বা গোয়েন্দা সংস্থা বা পুলিশের লোকজন বাইর করতে পারতেছে না, উনি এখান থেকে গেছেন, আমরা দেখি তিনি কি চেষ্টা করেন, তারপরে বাইর করতে পারেন কিনা। এক। দ্বিতীয়ত হচ্ছে এইটা নিয়ে দেখুন, এখন ইদানিং আমি দেখছি যে কালকে আমি দেখলাম যে একজন, আমি নামটা না নাই বললাম, বেশ ভালো আলোচক উনি এখন সন্দেহ করছেন যে তার খুনের এই রহস্য নিয়ে। এখন এই ধরনের এত মানে বিস্তৃত ভাবে হয়ে যাবে, খসায় না হবে, এটা খুন যে হয়েছেন সেটা আমি বলবো এটা ঠিক আছে। এখন এই তার এই খুন হওয়াটা, তার ব্যাপারে যে অভিযোগগুলো আছে, বিশেষ করে ওই যে তার এলাকায় একটা ছাত্র শিবিরের কর্তব্য একটা ছেলে, তার নাম কি সুহান সম্ভবত, তাকে ধরে এনে যে অত্যাচারগুলো করা হয়েছে এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয় তার বাড়ি থেকে, তার এবং তার চুপটাও উপড়ে ফেলা হয়। আমি তার চাচার একটা ভিডিও শুনছিলাম, চাচা বলছিলেন যে তার মা সহ তার গ্রামের ২-৩ গ্রামের প্রায় ৩০০ মানুষ তারা এসেছিলেন, এসে তাকে বলছেন যে ওই ছেলেটা আর শিবির করবে না, ঠিক আছে, এবং সে শিবির করতো কিনা উনি বলছেন সেটাও জানে না, সে তো ইন্টারমিডিয়েটে পড়ে, মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে একটা ছেলে। আপনি ওইভাবে চিন্তা করেন ব্যাপারটা, আপনার বয়স যখন ১৯ বা ২০, আপনার কতটুকুই বা বুঝার ক্ষমতা হয়েছে। তারপরেও তাকে বলা হয়েছে যে কি করা হবে, যে সে শিবির করবে না। উনি তার উত্তরে বলেছেন, তোর আওয়ামী লীগ করতে হবে না, আওয়ামী লীগ করার অনেক লোক আছে। এবং তারপরে উনি বলেছেন এটা নিয়ে কিছু করতে পারবেন না, এবং পরবর্তী ছেলেটার লাশ পাওয়া যায়। এটা তো হলো একটা ঘটনা, এরকম হাজারো ঘটনা। এবং ওই যে একটা কথা আছে না, যে মাফিয়াদের 90% ধ্বংস হয় কিন্তু আরেক মাফিয়ার দ্বারা।
কি বলছেন, মাফিয়াদের মধ্যে যখন নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল হয় তখনই তারা একে অন্যকে খুন করতে সাহস যোগায়। এই কারণেই যে, কারণ সে যেহেতু আপনার সাথে চলেছে, আপনার কোথায় কোথায় দুর্বলতা আছে, কোথায় কোথায় গিয়ে আপনাকে সে ক্যাচ করতে পারবে বা আপনাকে আঘাত করতে পারবে, এটা কিন্তু তার খুব ভালো করেই জানা আছে। আর সেই কারণে তার কাছের মানুষই কিন্তু তাকে খুনটা করেছে। এই যে আখতারুজ্জামান শাহিনের কথা, সে তো তার একসময় পার্টনারই ছিল, ব্যবসায়িক পার্টনারই ছিল। আর সেই কারণেই তার এই হত্যাকাণ্ডটা যাবে। যাই হোক, এই আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন যে এইটার থেকে ভবিষ্যতের শিক্ষা কি, ভবিষ্যতের শিক্ষাটা যে আমরা বেনজিরের দিকেই তাকাই, যদি সেটা সত্য হয় এখান থেকে আমরা নিতে পারবো, জেনারেল আজিজের ব্যাপার থেকেও আমরা নিতে পারবো। এবং এইরকম আনার, এই যে বেনজির, আজিজ বা আপনার এমপি আনোয়ারুল ইসলাম, এই তিনজনই যে সমাজে আমরা এখন এদেরকে নিয়ে আলোচনা করতেছি, এই কারণেই যে একজনের অপরাধ বের হয়েছে পত্রিকায়, আরেকজন খেয়েছেন আমেরিকার স্যাংশন, আর আরেকজন খুন হয়েছেন নিজ দলের মাফিয়াদের দ্বারাই। এই কারণে এদের তিনজনকে নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু মনে রাখবেন, এই সমাজে হাজারো বেনজির, আজিজ এবং আনোয়ারুল ইসলামরা আছেন। অনেক এমপি আছেন যাদের অপরাধের মানে বোঝাটা, পাহাড়টা আনোয়ারুল ইসলামের চেয়ে আরো বড় আছে। যেমন অনেকেই আছেন সেই যে মনে করেন নারায়ণগঞ্জের ওসমানীয় সাম্রাজ্যের সেই অধিপতিদের কথা, যদি আল্লাহ না করুক, আমরা এইভাবে কারো মৃত্যু চাই না, যদি কিছু হয় তখন হয়তো, এখন তো মানুষ মুখ খুলতেছে না, বয়ে মুখ খুলতেছে না। সেই নোয়াখালীর এমপি ইকরামুলের ব্যাপার, সেই হাজি সেলিমদের ব্যাপার, আরো অনেকেই আছেন, আমি জাস্ট কয়েকটা নাম বললাম। তারপরে ফেনীর নিজাম হাজারি, আগে ছিলেন জয়নাল হাজারি, এখন হয়েছেন নিজাম হাজারি। তো যাই হোক, এখন প্রশ্নটা সেটা নয়। আপনি, হ্যাঁ আমি শেষ করছি, আমি প্রশ্নটা, আপনি একজন আনোয়ারুল আজিমকে হত্যার বিচারের মাধ্যমে বা বেনজির আজিজকে বিচারের মাধ্যমে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন অপরাধী না বুঝবে যে আমি যদি অপরাধ করি আমাকে কোনো না কোনো ভাবে আইনের আওতায় আসতেই হবে। এবং যতদিন পর্যন্ত এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা হবে ব্যক্তির শাসনে, রুল অফ পার্সন অথবা রুল অফ পলিটিক্যাল পার্টি ওর রুল অফ মিসোজিনি, আপনি সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চয় করতে পারবেন না। মনে রাখবেন, রুল অফ পার্সন এবং রুল অফ পলিটিক্যাল পার্টির পরিবর্তে যেটা করতেই হবে, আপনার এই যে সাদা কাগজে কি লেখা আছে, আইন কি বলে, রুল অফ ল, আপনি আবারও বলি শব্দটা গুলা, রুল অফ ল, আইনের শাসন। আইন অনুযায়ী যদি চলে তাহলে অপরাধী চিন্তা করবে আইনে কি আছে, আইনে আছে আমি যদি এটা করি আমাকে এই জন্য আদালতের মুখোমুখি হতে হবে, আইন প্রয়োগকারী সংস্থা আমাকে অ্যারেস্ট করবে। আর এইটা যখন করা সম্ভব হবে, কখন সম্ভব হবে, যখন সমাজে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা নেই বলেই তো আজকে এমপি কি করে থানার ওসিকে গিয়ে ধমক দেয়, থানার ওসি অনেক ক্ষেত্রে এক্ষেত্রে অসহায়, এসপিকে ধমক দেয়, অসহায়। কাজেই আমরা এটুকুই বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে সমাজে যদি শান্তি শৃঙ্খলা এবং ওভারঅল আইনের শাসন নিশ্চিত করতে হয়, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে, অ্যাকাউন্টেবল পার্লামেন্ট নিশ্চিত করতে হবে। আর অ্যাকাউন্টেবল পার্লামেন্ট নিশ্চিত করার একটাই পথ, একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল পার্লামেন্ট ইলেকশন। সেটা হতে হবে কেয়ারটেকারের মাধ্যমে, এবং এর অন্যথায় দলীয় কোন সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ সম্ভব নয়। হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, জাতীয় পার্টি, কোন দলীয় সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ সম্ভব নয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। অনেক অনেক ধন্যবাদ। এবং আমি মনে করি একটাই মাত্র সমাধান, তত্ত্বাবধায়ক সরকার, এর বাইরে কোনো বিকল্প নাই। ডক্টর ইয়ার খান, আমরা কয়দিন পর পরই দেখি আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ভারতে চিকিৎসার জন্য যান, আবার ওমরায় যান, থাইল্যান্ডে চিকিৎসার জন্য যান, ব্যাংককে যান। আসলে কি এরা চিকিৎসার জন্য যান নাকি শিলাস্তিদের মতো কম বয়সী মেয়েদেরকে নিয়ে যান? মানে ঘটনাটা কি? আমরা দেখলাম যে আনোয়ারুল আজিম সাহেব চিকিৎসার জন্য গেলেন, সেখানে ঢাকার কোন এক মেয়ে শিলাস্তি, সেখানে তার রুমে পাওয়া গেল। সব মিলিয়ে আসলে আপনি কি ব্যাখ্যা করবেন যে এই এমপি আনারের মৃত্যু থেকে আমরা কি শিখতে পারি? ভাই সুন্দর একটি কথা বলেছেন, আসলে যে ওনারা কেন যান, এত এত নেতাকর্মী বিদেশে যাচ্ছেন, তাহলে ওনারা আসলে কি বা শিখে আসেন, কিংবা তার কতটুকুই বা আমাদের জীবনে আসলে ইমপ্লিমেন্টেড হয়। ওই যে নিউটনের একটা, আইজাক নিউটনের একটা থার্ড ল আছে না, যে এভরি অ্যাকশন ইন নেচার দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এখন হচ্ছে কি আসলে যে ঢিলটি মারলে পাটখিলটি খেতে হয়, কিংবা যেমন কর্ম তেমন ফল। আমি মনে করি ফার্স্ট অফ অল যে আনোয়ারুল আজিমের আনারের মৃত্যু কিংবা হত্যাকাণ্ডটি
বাংলাদেশে 300 এমপির জন্য শুধু নয়, বাংলাদেশে 495টি উপজেলা চেয়ারম্যান এবং সকল, বিশেষ করে যারা যারা বর্তমান সরকারি দলের যে সমস্ত নেতাকর্মী আছেন তাদের জন্য একটা মেসেজ আসলে, যে এই যে আপনার নেতাকর্মীদের প্রতি আপনি যে অবিচার করেছেন, অন্যায় করেছেন, তাদেরকে বাড়ি ছাড়া করেছেন, ঘর ছাড়া করেছেন, মাঠ ছাড়া করেছেন, সন্তান ছাড়া করেছেন, পরিবার ছাড়া করেছেন, এই যে ক্ষোভ, আপনি দেখেন কি পরিমাণ ক্ষোভ, যে মানুষ তো নর্মালি কিন্তু গুলি করে মেরে ফেলা যায়, কিংবা নর্মালি আপনি দেখেন হত্যা করে, আপনি দেখেন যে তার হলুদ দিয়ে হাড্ডি থেকে মাংস পর্যন্ত আলাদা করে ফেলা হয়েছে। আপনি একবার ভেবে দেখেন মিশন ভাই, যে তাদের দলীয় প্রধান শেখ হাসিনা এখনো রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা জানে কাজটি বাংলাদেশে করতে পারবে না, তারা একটি মেয়ের মাধ্যমে, লোভ লালসার মাধ্যমে তাকে, যেহেতু সে নারীর প্রতি তার একটা আসক্ততা ছিল, তাকে নিয়ে আপনার কলকাতায় গিয়ে তাকে লোভ দেখিয়ে যে ঠিক আছে তুমি, তোমার জন্য খাদ্যদ্রব্যের ব্যবস্থা করছি আমি, তুমি আসো, নিয়ে গিয়ে আপনি দেখেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে। একবার ভেবে দেখুন যে প্রাইম মিনিস্টার ক্ষমতায় নেই, তখন কি হবে। এই জন্য আমি শুধু এটুকু বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলতে চাই, আপনারা যারা মিথ্যা মামলা দিয়েছেন, যেভাবেই হোক না কেন, আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, কিংবা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য, কিংবা শপথে বহাল থাকার জন্য, এখান থেকে শিক্ষা নিন, এবং যদি কোনো কারণে কারোর প্রতি অন্যায় করে থাকেন, অবিচার করে থাকেন, এখনো সময় আছে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার। কারণ একটা সময় হবে কি মিশন ভাই, এমন পর্যায়ে চলে যাবে যে আপনি তখন দেখুন, আপনি তো জনে জনে তো আপনি সিকিউরিটি দিতে পারবেন না। কয়টা মানুষ বাংলাদেশে গানম্যান নিয়ে চলতে পারে আপনি আমাকে বলেন। সেও তো সংসদ সদস্য ছিল, সে কি জানতো যে তাকে এইভাবে পরিকল্পিতভাবে নিয়ে হত্যা করা? তার মানে কি পরিমাণ ক্ষোভ আপনি চিন্তা করে দেখেন। শুধু এটা কিন্তু আনোয়ারুল আজিমের ক্ষেত্রেই না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যারা এই মিথ্যা মামলা হামলাগুলো করেছেন, যাদেরকে বাড়ি ছাড়া করেছেন, যারা আজকে প্রায় ধরুন আজকে 4 বছর ধরে সন্তানের মুখ দেখতে পাচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে, আপনি বিভিন্ন ধান খেতে ঘুমাচ্ছেন, কিংবা দূরে দূরে কোথাও আছেন, ফোনে হয়তো কথা বলছেন। আমার উপজেলায় যদি আপনি যান, নান্দাইল উপজেলা, আপনি বিএনপির কোনো নেতাকর্মী খুঁজে পাবেন না। এই মানুষগুলো হয়তো ফোনে যোগাযোগ করছে, তাও আরেকজনের মাধ্যমে। সো এই যে অবিচার, এই যে অন্যায়, এই যে মিথ্যা মামলা, এই যে হামলা, সো এইটা একটা সময়, আমি ঠিক জানি না, আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন, যে মানে খুব আতঙ্কিত হয়ে যায় মিশন ভাই যখন আনোয়ারুল আজিমের ঘটনা দেখি, যে দল রাষ্ট্রীয় ক্ষমতায়, সে একজন সিটিং পার্লামেন্ট মেম্বার, তার যদি এই অবস্থা হয়, যখন এরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না তখন কি হবে। তো আমি কখনোই, আপনি যেটি বলছেন আমিও সেটাই চাই, আল্লাহ তাআলা হচ্ছে রিজিক দাতা, উনি হচ্ছেন আর কবে মৃত্যু হবে উনার হাতে, বাট কোনো মানুষের জন্য এইভাবে নৃশংস মৃত্যু না হয়। তবে এটাও তো ঠিক যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন, আশরাফুল মাকলুকাত করে পাঠিয়েছেন, ভালো মন্দ বুঝার দিয়েছেন, আমি 6টা আমাকে ইন্দ্রিয় দিয়ে পাঠিয়েছেন, চোখ, নাক, মুখ, ত্বক, আমি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা লবণ, কোনটা চিনি, আমি জিহ্বায় দিয়েই বুঝতে পারি। আমি চোখ বেঁধে দিলেও আমি বলতে পারি যে এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে চিনি। সো এই যে অন্যায়গুলো করেছি, আমার মনে হয় যে একটা মেসেজ যাওয়া দরকার মিশন ভাই, যে এই যে 40 লক্ষ মিথ্যা মামলা, এই যে 1,18,000 আসামি, আমার মনে হয় আজকের পর থেকে প্রত্যেকটা নেতার উচিত যে যদি কেউ মিথ্যা মামলা করেও থাকে, সেই থানায় গিয়ে মামলাগুলো প্রত্যাহার করা। ভাই ভুল করেছিলাম, মাফ করে দেন, কিংবা বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে, সন্তানের কাছে হাতে পায়ে ধরে বলা যে ভাই কিংবা বাবা, তোমার বাবার প্রতি অবিচার করেছি, আমি মামলাগুলো প্রত্যাহার করতে চাই, তোমার বাবাকে ফিরে আসতে বলো, সমস্ত মামলা আমি প্রত্যাহার করে নিলাম আজকে থেকে, আমার যা হয় হবে, বাট আমি কোনো মিথ্যা মামলা রাখবো না। একমাত্র পথ মিশন ভাই এটা। এছাড়া আমার মনে হয় আসলে যে কি পরিস্থিতি হবে আল্লাহ মাহবুব জানে। আমি আবারও বলি, আমি আবার রিপিট করছি, দল ক্ষমতায়, দল রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা প্রধানমন্ত্রী, তারা এমপি, তাদের যদি এই অবস্থা হয়, যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না, যখন ক্ষমতার পালাবদল হবে, তখন কি হবে। এই যে আপনি 15টা বছর, 19টা বছর ধরে বাড়ি ছাড়া করেছেন, জেলে পড়েছেন, অত্যাচার করেছেন, এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন আসলে আমি ঠিক জানি না। তো আমার তো মনে হয় আরো ভয়ঙ্কর আপনার ক্ষোভে কিংবা আপনার ফুসে আছে আরো কিছু লোকজন, যারা হয়তো ঠিক এরকমই আনোয়ারুল আজিমের মতো হয়তো অপেক্ষায় আছে যে কখন তাকে ভাগে পাবো, কিংবা কবে একদিন সূর্য উদয় হবে, সেই দিন আমি তাকে বুঝাবো কত ধানে কত চাল, কিংবা কত গমে কত আটা। আপনি কয়টাকে ফিরাবেন এইভাবে বলেন আমাকে। আপনি 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, বেরিডি ব্যাগ চুরির মামলা দিয়েছেন, মোবাইল চুরির মামলা দিয়েছেন। আপনার কি মনে হয় মিশন ভাই আমাদের মতো আমরা যারা রাজনীতি করি আমরা একটা মোবাইল চুরি করব? আপনার কি মনে হয় যে আমরা একটা বেরিডি ব্যাগ চুরি করবো? তো এই যে আপনি বিভিন্ন ভাবে, আমি একজন লয়ারকে বলেছিলাম ভাই আপনি অনলাইনে আমাকে 50টা মামলার কথা বলেন। আমার পাশের বাসায় যে ছেলেটা যুবলীগ করে, যুবদল করে, টুটুল, ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছে আমার ছোট ভাই, 35টি মামলা। আমাকে কোর্টে দেখে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলো, আমাকে বলে
তুই তো বড় ভাই, তুই তো দেখছিস আমাদেরকে, তোর কি মনে হয় যে আমি এই 35টি মামলার আসামি? তুই একটু বল। আমি তো আসলে মামলার কিছুই না, আমি সাক্ষীও না, আমি কি বলবো? আমিও শুধু চোখের পানিটা মুছে বললাম, দেখ আমার কি করার আছে? সে হাউমাউ করে কাছে বলে, আমাকে বলতেছে তুই তো ছোটবেলা থেকে আমাকে দেখছিস, তুই বল আমার 35টা মামলা আমার বিরুদ্ধে, তুই বল আমি আমার দ্বারা কি সম্ভব, আমি এই কাজগুলো করেছি? তো এখন দিয়েছে তো কেউ না কেউ মামলাগুলো মিশন ভাই। তো আপনি তো মিশন ভাই এখন মনে করেন আনোয়ার আজিম তার ধোয়া তুলসী পাতা নয়। আজকে তাকে কেন এইভাবে নিঃসঙ্গভাবে হত্যা করা হবে? চোরাকাবারি করেছে, সোনা চাঁদা পাচার করেছে। আজকে দেখুন, আজকে আমাদের সাবেক এক মন্ত্রী দিলীপ বড় বলেছে সংসদের ৮০% সংসদ সদস্য চোরাকারবারির সঙ্গে সম্পৃক্ত। থলের বিড়াল বের হয়ে যেতে শুরু করেছে, যার ফল দেখছেন আজকে বেনজিরের সবকিছু ক্রোক করা হচ্ছে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, হয়তো জেলেও যাবে কিছুদিন পরে। আজকে আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আনোয়ার আজিমকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এগুলো মাত্র শুরুয়াত, মাত্র শুরু হচ্ছে মিশন ভাই। ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। এই জন্যই বলি যে এখনো সময় আছে একটি অবাধ, নিরপেক্ষ, সুস্থ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নির্বাচন পারে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঠেকাতে। এবং আমি আবারও বলছি আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত নেতাকর্মীকে, যদি কোনো কারণে মনে করেন যে আপনি অন্যায় করেছেন, অবিচার করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, বাড়িঘর ভাঙচুর করেছেন, এখনো সময় আছে। পরিবারের সন্তানটির পায়ে ধরে হলেও মাপ চেয়ে মামলাগুলো প্রত্যাহার করুন। অন্তত পক্ষে বেঁচে যাবেন, নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হবে না। অন্তত পক্ষে আপনি বেঁচে থাকবেন পরিবার পরিজন নিয়ে। না হলে এরকম আপনি কয়জনকে ফেরাবেন? নিঃসন্দেহে আপনাকে বলেন, কয়জনকে ফেরাবেন? একজন সিটিং এমপির যদি অবস্থা হয়, তা বাকিদের অবস্থা কি হবে আপনি আমাকে বলেন। প্রয়োজনে তারা দেখেন, তারা বাংলাদেশকে সেফ না মনে করে কলকাতা বেছে নিয়েছে, থাইল্যান্ড বেছে নিবে, মালয়েশিয়া বেছে নিবে। আর যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না, তখন কি পরিস্থিতি হবে? তো এইটা আমার মনে হয় মিশন ভাই বড় ধরনের একটা মিশন। আমি আপনার এখানে না, আমি কিন্তু আমার মহল্লাতেও কয়েকজনকে, আমি আমার মহল্লাতেও কয়েকজন বলছি, জানেন মিশন ভাই, কষ্টে বুকটা ফেটে যায় যখন দেখি মহল্লায় আমি দেখি যে ছেলেরা মনে করেন দূর থেকে পালায় আসে এখানে সবজি বিক্রি করে। আমি কিন্তু জানি ওরা কারা, কারণ আমি এদের কাকে কখনো মহল্লায় দেখি নাই। আমি তাদের কুণ্ডলি বের করছি, কোথেকে আসছে, কোন এলাকা থেকে, আমি কিন্তু জানি ওরা কারা। অথচ দেখেন এই ছেলেগুলা সবজি বিক্রি করে খাচ্ছে, বিভিন্ন ভাবে পালিয়ে আছে। এই যে আপনি অবিচার করেছেন, অন্যায় করেছেন, আমার মনে হয় মিশন ভাই এটা একটা বড় দাস্তাক, বিশাল বড় একটা দাস্তাক প্রত্যেকটা নেতা কর্মীর জন্য, যে প্লিজ 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 রেকটিফাই ইউরসেলফ। এখনো সময় আছে, আল্লাহ তাআলা একটা দাস্তাক দিয়েছে একজনকে শিক্ষা দিয়ে, এখনো তোমাদের সময় আছে। তোমরা কালকে থেকেই যাও, গিয়ে প্রত্যেকটা মামলা প্রত্যাহার করো যদি তুমি মিথ্যা মামলা করে থাকো। একটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমি অন্যায় করেছি, আপনি মামলা দিয়েছেন, আপত্তি নাই। বাট যদি মিথ্যা মামলা দিয়ে থাকো, যদি অন্যায় করে থাকো, অবিচার করে থাকো, যদি একটা মামলা, একটা তথ্য যদি ভুল দিয়ে থাকে, আমার মনে হয় যে মিশন ভাই তাদের উচিত, প্রত্যেকের উচিত আগামীকালকে সকালে গিয়ে যে মামলাগুলো প্রত্যাহার করার, মাপ চাওয়া পরিবারের কাছে, তার বাবা মার কাছে, তার বৃদ্ধ বাবা মা, তার স্ত্রী, তার সন্তানের কাছে, যে বাবা আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, সমস্ত মামলাগুলো আমি প্রত্যাহার করে নিচ্ছি। বাট আমরা মিলেমিশে থাকতে চাই, যা হয়েছে অন্যায় হয়েছে। আর রাষ্ট্রকে আমি বলবো আসলে এখান থেকে পরিত্রাণের একটাই উপায় মিশন ভাই, সেটি হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন ছাড়া, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা ছাড়া, এই মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে, যেভাবে আপনি যেভাবে ভোটের অধিকার হরণ করেছেন, এভাবে যদি চলতে থাকে মিশন ভাই, বাংলাদেশে সিভিল ওয়ারের দিকে চলে যাবে। কিন্তু আপনি ফিরাতে পারবেন না, আপনি ফিরাতে পারবেন না। আপনি কয়জনকে ফিরাবেন? একবার যদি এভাবে ঘর থেকে বের হয়ে আসে, একবার যদি এভাবে মনে করেন অস্ত্র হাতে তুলে নেয়, কিংবা এইভাবে যদি প্রতিশোধ নেওয়া শুরু করে, রিভেঞ্জ যদি নেওয়া শুরু করে, কিংবা নিউটনের তৃতীয় সূত্রের মতো যদি অপোজিট রিয়াকশনে যদি চলে যায় সবাই, আপনি কয়জনকে ফিরাবেন? আপনি আমাকে বলেন, কয়জনকে ফিরাবেন? একটা উপজেলায় 5 লক্ষ লোক বসবাস করে, পুলিশ হচ্ছে মাত্র 50 জন, ওনলি 50 জন। আপনার ওসি তদন্ত, ওসি ইনচার্জ এবং হচ্ছে আপনার এসআই কনস্টেবল মিলে মাত্র 50 জন, অথচ লোক হচ্ছে 5 লক্ষ থেকে 5.5 লক্ষ প্রত্যেক উপজেলায়। আপনি কিভাবে ফিরাবেন তোমাকে বলেন? আপনি কয়জনকে রক্ষা করবেন? উপজেলা চেয়ারম্যানকে, এমপি কে, উপজেলা ভাইস চেয়ারম্যানকে, ইউনিয়ন, আপনি কাকে ফিরাবেন? এখান থেকে পরিত্রাণের দুটো উপায়, একটি হচ্ছে নেতা কর্মীদেরকে রেকটিফাই হওয়া, মাপ চাওয়া আল্লাহর কাছে, এবং পরিবার পরিজনের কাছে মাপ চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব, যতগুলো মামলা করেছে মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া। আর সরকারকে বলবো যে অবশ্যই যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করার পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে মুক্তি দেওয়া এবং তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করার, তাদেরকে যে গণতান্ত্রিক যে অধিকার সেটি ফিরিয়ে দেওয়া, এই হচ্ছে একমাত্র উপায়। আদারওয়াইজ আপনি যদি বুঝছেন এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি কিন্তু হতে পারে মিশন ভাই, কারণ এটি একটি দস্তক ছিল। আমি মনে করি এখান থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি
অনুষ্ঠান আয়োজন করার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। এবং নুরুজ্জামান জামান ভাই, আপনি কিছু বলতে চান কিনা? আপনি জানেন কি বলতে চেয়েছিলেন? যদিও আমি একটু বলি যে ওবায়দুল কাদের কিন্তু শুধু ওবায়দুল কাদেরই না, আওয়ামী লীগের অনেক নেতাই বলেছেন যে দল ক্ষমতা থেকে চলে গেলে কিন্তু এক রাতে 1 লক্ষ লোক মারা যাবে। এটা কিন্তু তারা বলেছেন। তারা কিন্তু জানে প্রফেসর খান, আপনি যেটা বলেছেন। জি, আমি সেই কথাটাই আসলে বলতে চাচ্ছিলাম। এই যে এআর খান সাহেব যেটা বলেছেন অত্যন্ত সুন্দরভাবে বলেছেন ভাই, যে আপনার দল ক্ষমতায়, শেখ হাসিনা ওয়াজেদ এখনো ক্ষমতায় আছেন, এখনো প্রধানমন্ত্রী, আপনি দেশ এখনো চালাচ্ছেন। এই অবস্থায় আপনার সিটিং এমপি, বর্তমান সংসদের এমপি কিন্তু তাকে খুন করার জন্য বাংলাদেশকে তারা বেছে নেয়নি। এই কারণেই চিন্তা করেছে যে আপনি যেহেতু ক্ষমতায়, আপনি যেভাবে উপায় করবেন, কিন্তু তার যে মনের যে ক্ষোভ, যে ঘৃণা, সেই ঘৃণার থেকেই সে আপনাকে বাংলাদেশ থেকে কৌশলে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে নিয়ে ওইখানে খুন করতেছে। আপনি চিন্তা করুন কতটুকু ঘৃণা এবং ক্ষোভ থাকলে এই ধরনের পরিকল্পনা করে, এবং দিনের পর দিন তারা নিশ্চয়ই এটা নিয়ে পরিকল্পনা করেছে। কিভাবে পরিকল্পনা করেছে? একটা কল গার্ল বলেন আর মডেল বলেন রেডি করেছে, তাকে ওই জায়গায় পাঠিয়েছে, তাকে লোভ দেখিয়েছে, তার দৈহিক মানে আমোদ ফুর্তি করা, তারপরে ওইখান থেকে তাকে নিয়েছে। নিশ্চয়ই অত্যন্ত সুকৌশলে টাকা পয়সা খরচ করে তারা এই কাজটা করেছে। উনি ভুলেও টের পায়নি। উনি হয়তো মনে করেছিল তার, এবং মূলত মেইনলি যেটা সমস্যা হচ্ছে, উনি 2014 সালে এমপি হওয়ার পর থেকে আর তো এরপরে তো কোনো নির্বাচন হয়নি। গত 3টি নির্বাচনেই তো যাকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন সেই হয়ে গেছে, এবং বুঝাই যাচ্ছে তিনি যে চোরা কারবারি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, এবং সেই কোটি টাকা থেকে হয়তোবা প্রতি নির্বাচনের সময় 100 কোটি টাকা করে পার্টির ফান্ডে দেন, আর আওয়ামী লীগের ফান্ডে দেন, আর আওয়ামী লীগের নেতাদের দেন, যেভাবেই হোক দিয়ে হয়তোবা তিনি নমিনেশন পেয়ে গেছেন। তখন তারা চিন্তা করেছে যে দেশে তাকে হাত দিলে আমাদেরকে কোনো বিপদে পড়তে হবে, কৌশলে বেছে নিয়েছে আরেকটি দেশকে। কতটুকু ক্ষোভ এবং মনের প্রতিশোধ স্পৃহা জাগলে এই কাজটি করতে পারে? আরেক দেশে নিয়ে খুন করতেছে, তাও একজন এমপিকে। এবং এখানে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, আমি কালকে এটা নিয়ে কথা বলছিলাম, যে যতক্ষণ পর্যন্ত মনে করেন তার লাশ আপনি আনুষ্ঠানিকভাবে না পাবেন, তো আপনি তো ওই আসনের পদটাকে, সংসদ সদস্য পদটাকে শূন্য ঘোষণা করতে পারবেন না। কারণ ইলিয়াস আলী তো ওই সময় রানিং এমপি ছিল না। আর আপনার মনে করেন ওই যে এম এস কিবরিয়া অর্থমন্ত্রী, আহসানুল্লাহ মাস্টার, বা ওই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আরেকজন এমপি ছিলেন, এরা যখন খুন হওয়ার পরে তারা তো লাশ পাওয়া গেছে এবং তারা তো ছিল, তো সংসদ খুব স্বাভাবিকভাবে শূন্য ঘোষণা করেছে এবং ওইখানে পুনর্নির্বাচন হয়েছে, সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। যেমন ইংল্যান্ডের ইতিহাসে আমি একবার একটা পত্রিকায় দেখছিলাম অনেক আগে, 1780 সাল থেকে এই পর্যন্ত এই 400 বছরের 350 বছরের ইতিহাসে তারা 350 না 450 বছরের ইতিহাসে তারা 4টি মামলা কোনো সুরাহা করতে পারে নাই, কোনো আসামিকে ধরতে পারে নাই। এই কারণে তারা এই কেসগুলা যে ক্লোজ হয়েছে এটা লিখতে পারে নাই, এটা এখনো তারা ওই পেন্ডিং বলে রেখে দিয়েছে আইনগতভাবে। আপনি সেটা বলছি বাংলাদেশের ক্ষেত্রে, তার মানে এখন কি অপেক্ষা করতে হবে যে এই সংসদের মেয়াদ পুরোটা শেষ হওয়া পর্যন্ত ওই কনস্টিটিউয়েন্সির লোকজনকে অপেক্ষা করতে হবে আরেকজন সংসদ পাওয়ার জন্য? এটা আমি আইন বিশেষজ্ঞ নই, আমি ল পড়ে যেটা বুঝি, তো সেটা যাই হোক, আইন বিশেষজ্ঞরাই বুঝবেন, তারা তাদের ব্যাখ্যাটা দিবেন। এখন প্রশ্ন সেটা নয়, প্রশ্নটা হচ্ছে, আমি আবারও ওনার কথায় ফিরে যাই, এআর খান সাহেব যেটা বলছেন যে সবাইকে নিজেকে উপলব্ধি করতে হবে, আত্ম উপলব্ধির প্রয়োজন আছে, সেলফ ইভালুয়েশনের প্রয়োজন আছে। আপনি এই যে মানুষকে 40 লক্ষ মানুষের উপর মামলা, 40 লক্ষ মানুষ, এবং যাকে খুশি একজন, আমি সেদিন আপনার আজকের পত্রিকায় একটা রিপোর্ট দেখছিলাম, একবার একজন রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে তার টাকাটা দেওয়ার জন্য সন্তানকে, স্ত্রীকে বাড়িতে যেতে পারে না, অন্য লোকের মারফত সে টাকাটা তার বাড়িতে পাঠায়। একজন রিক্সার ড্রাইভার, আপনি একবার চিন্তা করুন। হ্যাঁ, হয়তো আমি ধরে নিচ্ছি সে বিএনপি করে, সে কি এমন করে ফেলবে তাকে এই মামলা দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা দেখেছেন সেই সুনামগঞ্জের যে হাওর অঞ্চলের একটা লোক, তার 2 হাত নাই, 2 হাত নাই, টোটালি 2 হাত নাই, সে অন্যের উপর নির্ভর করে চলাফেরা করে, তাকে মামলা আসামি দেওয়া হয়েছে, সে নাকি এসে বোমা মারছে। আমাকে আপনারা বলেন এই লোক বোমা ক্যারি করবে কিভাবে? তার তো 2 হাতই নাই। এই হচ্ছে মানে পুলিশের ব্যবসার এটা একটা পুঁজি হয়ে গেছে, যে গায়েবী মামলা দিয়ে। কাজেই এগুলোর থেকে মুক্তির পথ, ওই যে আবারও বলবো আমি, রুল অফ ল, রুল অফ ল। আর সেই রুল অফ ল যদি নিশ্চিত করতে না পারেন, আজকের এমপিরা যারা এই কাজগুলা করছেন, সরকার ক্ষমতার থেকে নামলে একবার চিন্তা করে দেখুন আপনাদের অবস্থা যে কি হবে। জি।
আমরা কোনো আউটরেজাসিটি চাই না, কোনো ধরনের সিভিল ওয়ার চাই না। আমরা এগুলোর থেকে মুক্তির একটাই পথ, নিজেদেরকে সংশোধন করুন, সতর্ক হন, আইন মেনে চলুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, গণতন্ত্রকে রেসপেক্ট করুন। এবং প্রধানমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে আজীবন ক্ষমতায় থাকার যে স্বপ্ন, সরি শব্দটা আজীবন হবে না, আমৃত্যু বলি, আজীবন তো পারবে না, আমৃত্যু বলি, তিনি চাইতেছেন যে যতদিন তিনি জীবিত আছেন ততদিনই তিনি ক্ষমতায় থাকবেন। তার এই ক্ষমতার লোভটা তাকে পরিহার করতে হবে। তাকে মনে রাখতে হবে, she is not only the prime minister, she has another identity, that she is the daughter of the father of the nation. তার বড় পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধুর কন্যা। এই বঙ্গবন্ধুকে কাদের সিদ্দিকী সাহেব বলেছেন যে আপনি প্রধানমন্ত্রী, আপনি তো বঙ্গবন্ধুকে অপমানিত করছেন আপনার কাজের দ্বারা, বঙ্গবন্ধুকে সমালোচনা করছে আজকে আপনার অপকর্মগুলোর কারণেই। কাজেই তাকে এটাই বলবো যে এনাফ ইজ এনাফ। 16 বছর থেকে আপনি অবৈধভাবে আছেন। জি জি অনেক নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটি সংসদ গঠন করুন, জবাবদিহিতা নিশ্চিত করুন এবং দেশটাকে একটা স্টেবল সাস্টেইনেবল ডেমোক্রেসিতে নিয়ে আসেন। অনেকে মনে করে যে শেখ হাসিনা তো ক্ষমতায় থেকেই যাবে, কিন্তু একটা জিনিস বোঝে না যে শেখ মুজিবুর রহমান যে বাকশাল করে ভুল করে গিয়েছে। দেখুন আমি সরি আমাকে ইন্টারাপ্ট করি, একটু ইন্টারাপ্ট করি আপনাকে। ওই যে বলছেন ক্ষমতায় থেকেই যাবে, ক্ষমতায় তো ছিল সাদ্দাম হোসেন ওয়াজ অ্যারাউন্ড 36 ইয়ার, Gaddafi was around 37 years. Hosni Mubarak was around 32 years. Unfortunately, Bashar al-Assad and Sheikh Hasina are still continuing. It doesn't mean that they will not go. না আমি বলতেছি কি যে বঙ্গবন্ধু যে বাকশাল চালু করেছে এটার কৈফিয়ত কিন্তু এখনো আওয়ামী লীগকে দিতে হচ্ছে। কারণ বঙ্গবন্ধু বাকশাল করার সময় কিন্তু শেখ হাসিনাকে জিজ্ঞেস করে নাই, কারণ শেখ হাসিনাকে তো জিজ্ঞেস করার কোনো কারণ নাই। কিন্তু তারপরেও শেখ হাসিনাকে এখন মানে বলতে হচ্ছে যে কেন তার বাবা বাকশাল করেছিলেন বা ভুল করেছিলেন। শেখ হাসিনার এই ধরনের কৈফিয়ত কিন্তু আওয়ামী লীগের পরবর্তী প্রজন্মকে শেখ হাসিনার এইসব অপরাধের কারণে তাদের জবাবদিহি করতে হবে একসময়। এটাই হচ্ছে বড় কথা। ডক্টর ইয়ার খান, আপনি একটু একটা কথা বলে শেষ করে দেই, আমি শেষ করে দিই। এই যে আপনি বলছেন যে আওয়ামী লীগের পরবর্তী প্রজন্মকে, আমি মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের নিজেদের বোঝা উচিত শেখ হাসিনা তার যে বয়স, তিনি স্বাভাবিক নিয়মেই হয়তো, আমরা প্রার্থনা করি তিনি দীর্ঘজীবী হন, স্বাভাবিক নিয়মেই হয়তো তার যে কোনো মুহূর্তে জীবনাবসান হবে। তার জীবনাবসানের পরে নতুন প্রজন্মের কাছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি, তাদের আওয়ামী লীগের দর্শন নিয়ে যখন যাবেন, তাদেরকে অনেক প্রশ্নবাণে জড়িত হতে হবে, তাদেরকে অনেক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে, মানুষের ঘৃণার মুখে পড়তে হবে। কি কারণে? এই অপকর্মগুলোর কারণে। কাজেই তাদের উচিত হবে প্রধানমন্ত্রীকে এই নো রিটার্ন পজিশন থেকে ফিরিয়ে আনা। নো রিটার্ন পজিশনে তিনি নিয়েছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করেছেন। আদালত দিয়েছিল কিন্তু তার রায়ে যে আরো 2 টার্ম রাখা যেতে পারে। যাই হোক, আমি কথা লম্বা করবো না। ধন্যবাদ আপনাকে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রফেসর খান, আপনি কিছু বলতে চান কিনা খুব অল্প সময়ের ভিতরে? আজকের আলোচনার যে বিষয়বস্তু, আমার মনে হয় যে এটি তো আসলে সত্যিকার অর্থেই মানে বর্তমান সরকারে যারা আছেন তাদের জন্য বড় একটা, আমি মনে করি যে বড় একটা মেসেজ। আপনি লক্ষ্য করে দেখুন যে কি পরিমাণ বিপদে তারা আছে। আসলে একদিকে হচ্ছে নিষেধাজ্ঞা, একদিকে হচ্ছে আপনার দুটো বাহিনীর প্রধান, তারা আসলে বিভিন্ন ভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন। একজন সেনাপ্রধান ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে নাম পরিবর্তন করে, মায়ের নাম বাবার নাম পরিবর্তন করে তারা মিথ্যা তথ্যপত্র দিয়ে পাসপোর্ট করেছেন। এই যে অন্যায়, এই যে অবিচার, আরেকজন দুর্নীতি করেছেন, আবার এদিকে তাদের একজন সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সবকিছু মিলে কিন্তু একটা বড় একটা মেসেজ কিন্তু আসলে যে বর্তমান শাসক দলে যারা আছেন তাদের প্রতি। আসলে আমার আমি প্রশ্ন বলতে চাই যে যেটি একটু আগে বলেছি যে এখনো সময় আছে। আমার মনে হয় যে গণতন্ত্র আসলে প্রতিষ্ঠিত হওয়া দরকার। প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদের রাষ্ট্রীয় তাদের যে দলীয় কর্মসূচি আছে, তাদের যে রাজনৈতিক কর্মসূচি আছে, সেগুলো করার জন্য একটি অবাধ তাদেরকে একটি সুযোগ করে দেওয়া উচিত। এবং আমি মনে করি যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা উচিত, যেন প্রত্যেকেই তার মতো করে রাজনৈতিক কর্মসূচিগুলো করতে পারে। এবং আরেকটি হচ্ছে যে আসলে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গত 19 বছরে যেটি হয়েছে যে একটানা বর্তমান সরকারের 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেটি হয়েছে যে গণতন্ত্রকে তারা হত্যা করেছে। বাংলাদেশের যে একটি রাষ্ট্রের 4টি যে স্তম্ভ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ কিংবা আপনার গণমাধ্যম, সবগুলো আপনার এইদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে হত্যা করা হয়েছে। সো এইগুলাকে আসলে এখন আমার মনে হয় যে এইগুলার থেকে পরিত্রাণের একটি উপায় হচ্ছে আসলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন। এর মাধ্যমে কিন্তু আসলে এখান থেকে পরিত্রাণ করা সম্ভব। আদারওয়াইজ
আমার মনে হয় যে যতদিন যাবে, কারণ আপনি তো জানেন মিশন ভাই একটি কথা, যে সূর্যের উত্তাপ দুপুরে আর আপনার বিকেলে কিন্তু একরকম থাকে না। সূর্য সূর্য ঠিকই থাকে, কিন্তু দুপুরবেলা যে তার যে উত্তাপ থাকে সেই উত্তাপ কিন্তু বিকেল 5টার দিকেই থাকে না। সো আলটিমেটলি বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই, তাদেরও এখন আসলে সূর্যাস্তের সময় হয়েছে। অতএব আমার মনে হয় যে এখনো সময় আছে যে আসলে দে শুড রেকটিফাই দেয়ারসেলফ, তাদেরকে তাদের যে ভুল ত্রুটি যাই করেছেন। তবে আমি সাধুবাদ জানাই, যে কারণেই হোক না কেন, প্রেশারেই হোক, বাই হুক আর বাই ক্রুক, যেভাবে হোক না কেন, আপনি ইন্টারন্যাশনাল প্রেশার বলেন কিংবা লোকাল প্রেশার বলেন কিংবা গ্লোবাল প্রেশার বলেন, যেভাবে হোক যদি এভাবে যদি চলতে থাকে, বাংলাদেশে যারা গত 15 বছরে যারা দুর্নীতি করেছেন, শুধু আমি বলবো যে শুধু বেনজির না, প্রত্যেকটা লোককে যদি এভাবে বিচারের আওতায় আনা হয় এবং যারাই এই অন্যায় অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আমার মনে হয় তাদেরকে যদি একের পর এক যদি আপনার বিচারের সম্মুখীন করা হয়, হয়তো বাংলাদেশের স্যালারি অনেকটা পাল্টে যাবে। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক, প্রত্যেকেই তার রাজনৈতিক কর্মসূচি পালন করার সুযোগ করে দেওয়া হোক এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার যদি ব্যবস্থা করা হয়, এটি হচ্ছে একমাত্র পথ। আদারওয়াইজ যেটি হবে, যে দস্তক কিংবা যে মেসেজ আমরা পেয়েছি এই গত 3টি ঘটনা থেকে, হয়তো আগামীতে আরো ভয়াবহ পরিস্থিতি হয়তো আপনার সামনে আসবে। সো আমরা আবারও চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সাধারণভাবে মৃত্যুবরণ করার জন্য তারা যেন সৌভাগ্য হয়, তাদের যেন এটা তাদের ফান্ডামেন্টাল রাইট, তাদের কোনোভাবেই যেন কাউকে নৃশংসভাবে এইভাবে মৃত্যুবরণ করতে না হয়। তবে এর আগে এটাও ঠিক যে ওই যে বলেছিলাম যে যেমন কর্ম তেমন ফল, অতএব আমাদেরও উচিত যে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, সেটি আমি যেন আমার তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আমি যেন সেগুলা যেন আমি শুধরিয়ে ফেলি, আমি যেন উপলব্ধি করি যে আসলে পরিস্থিতি কিন্তু সামনে আরো ভয়াবহ আসছে। এখান থেকে পরিত্রাণের একটি উপায় হচ্ছে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, যে পরিবারের প্রতি, যে ব্যক্তিটির প্রতি আমি অবিচার করেছি তার পরিবারের কাছে গিয়ে মাপ চেয়ে আসলে সেখান থেকে পরিত্রাণ হওয়া।